আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে কি হয়েছিল বলো আমায়, এতটা কপাল কাটলো কি করে? এবার রেজওয়ান বলতে লাগলো। আমি বাড়ি ফিরছিলাম। আমাদের বাড়ির ওই পেছনের দিকটার জামতলা ছাড়িয়ে ওই দূরে একটা পুকুর আছে না, ওইখানে আমি আর রানা আড্ডা দিচ্ছিলাম। পরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির পথে আসছিলাম। তুই তো জানিস রানাদের বাড়ির পুকুরটা ডান দিকে আর আমাদের বাঁ দিকে, তাই ওদের বাড়ির দিকে যাচ্ছিল আর আমি আমাদের বাড়ির দিকে। আমি পুকুরটা পেরিয়ে কেবল জাম গাছতলার ওদিকটায় আসলাম, তখনই আচমকা কে যেন এসে আমার মাথায় আঘাত করলো। আমি কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গেল। আমি শুধু ধোঁয়াশা ধোঁয়াশা দেখছি, একটা কালো রঙের চাদর পরা ছিল মানুষটা। এর বেশি কিছু দেখিনি, তবে এতটুকু বুঝেছিলাম আমাকে মারার ইচ্ছে ছিল না, শুধু ওই একটা বাড়ি দিয়েই চলে গেছে। রাগানিতা ভেবে পেল না এমনটা কে করতে পারে। রাগানিতা খুব কঠোর কণ্ঠে বলল, তুমি এর আগে কারোর সাথে ঝগড়া করেছিলে দাদা ভাই? না, আমার নগদে কারোর সাথেই ঝগড়া হয়নি। আর তুই জানিস আমি এতদিন শহরে ছিলাম, তাহলে ঝগড়া হবে কার সাথে? ভাইয়ের কথা শুনে রাগানিতা অনেকক্ষণ ভেবে বলল, তাহলে মারলো কে? সেটাই তো বুঝছি না। রাগানিতা খুব আপসেটের সঙ্গে বলল, কিছুদিন যাবৎ আমাদের সাথে কি সব ঘটছে দাদাভাই? বুবুটা মারা গেল, মোর্তাসিনও খুন হলো, আবার তোমায় কেউ মারলো, এগুলো করছে কে? আরে তুই বেশি ভাবছিস, কুহর মৃত্যুটাই তুই আপসেট তো, তাই এইসব ভাবছিস। আর মুরতাসিনের সাথে তো আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। রাগানিতা কিছু বলে না, তবে মনে মনে আওড়ালো, তোমায় সবটা বলতে পারছি না দাদা ভাই। গত 2 দিন যাবৎ সব কিছুই কেমন এলোমেলো হচ্ছে। 3টে চিঠি, মুর্তাসিনের মৃত্যু আর নতুন ওই ছেলেটার আগমন, সবকিছুই আমার কেমন যেন লাগছে দাদা ভাই। রাগানিতার ভাবনার মাঝেই রেজওয়ান বলল, কি ভাবছিস? আচ্ছা দাদা ভাই, আমাদের কি কোনো কালে কোনো শত্রুতা ছিল? রেজওয়ান খানিকক্ষণ চুপ রইল রাগানিতার কথা শুনে, একটু ভেবে বলল, এইসব তো জানি না। রাগানিতা আর কিছু বলে না। এরই মাঝে আতিফ হাজির হলো ডাক্তারকে নিয়ে। ডাক্তার আসতেই রাগানিতা সরে গিয়ে দাঁড়ালো সাইডে, আর ডাক্তার দেখতে লাগলো রেজওয়ানকে। রাত 8:30। আকাশ জুড়ে কেমন যেন ধূসর রঙের মেঘ বইছিল। বারান্দায় চেয়ার পেতে বসেছিল রাগানিতার বাবা। উনি কিছু ভাবছিলেন। গত 7 দিন তার বাড়ি থেকে বোধহয় শোকের ছায়া যাচ্ছেই না। আজ আবার ছেলেটা আঘাত পেল। রাগানিতার মা নেই। রাগানিতা যখন খুব ছোট ছিল তখনই মারা যায়। রাগানিতার বাবা সেই থেকে 3 ছেলে মেয়ে নিয়েই আছেন। ছেলে মেয়েদের অভাব তিনি কখনোই বুঝতে দেয়নি। ছেলেটাকে শহরে পাঠিয়ে পড়াশোনা করাচ্ছেন। কুহু মেয়েটা শান্তশিষ্ট আর ভীতু টাইপের থাকায় শহরে রাখার কথা কখনোই ভাবেনি রাগানিতার বাবা। তবে রাগানিতাকে নিয়ে ভেবেছিলেন। মেয়েকে উকিল বানানোর তার একটা ইচ্ছে ছিল, অবশ্য ছিল বললে ভুল হবে, এখনো আছে। মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই, এই চিন্তাধারা থেকে সবসময় বিরত থাকতেন রাগান্বিতার বাবা। তিনি চান রাগান্বিতাকেও তার চিন্তাধারার মতো একজন পুরুষের হাতে তুলে দিতে, যে তাকে পড়াশোনা করিয়ে উকিল বানানোর স্বপ্নটা পূরণ করবে। কিন্তু কুহুর মৃত্যুতে যেন সবটা এলোমেলো হয়ে গেল। কেমন যেন খাপছাড়া লাগছে সবটা। তার মনে হচ্ছে সে বুঝি তার সন্তানদের ওপর তার ইচ্ছেগুলো চাপিয়ে দিতে চাইছেন জোর করে। কুহুর বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটা বিয়েতে রাজি ছিল কিনা রাগান্বিতার বাবা জিজ্ঞেস করেছিলেন। কুহুও বলেছিল রাজি সে। কিন্তু হঠাৎ কি হলো যে মেয়েটা বিষ খেলো, এটাই বুঝলো না রাগান্বিতার বাবা। মেয়েটা যদি একবার মুখ ফুটে তার সমস্যার কথা জানাতো, তবে হয়তো রাগান্বিতার বাবা তার নিজের সবটা দিয়ে সেই সমস্যার সমাধান করতেন। বিয়ে ভাঙার কথা বললেও মেনে নিতেন নির্দ্বিধায়। কিন্তু মেয়েটা কি করলো? রাগান্বিতার বাবার চোখ ভেসে উঠল, চোখের কোণে পানি জমেছে তার। এমন সময় সেখানে উপস্থিত হলো রাগান্বিতা। দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইল তার বাবার থেকে, বলল, বাবা আসবো। রাগান্বিতার বাবা দ্রুত তার চোখ মুছে নিলেন, বললেন, আয়। রাগান্বিতা এগিয়ে গেল তার বাবার কাছে। বেশি না ভেবেই বাবার পায়ের কাছে বসে বলল,
তুমি কাঁদছিলে তাই না বাবা? রাগান্বিতার বাবা শুকনো হাসলেন, বললেন। না তো, চোখে কি যেন একটা পড়েছে। রাগান্বিতা বাবার হাতটা শক্ত করে ধরে বলল। বুবুকে নিয়ে খুব ভাবছো তাই না বাবা? এবার খানিকটা নরম হলেন রাগান্বিতার বাবা, বললেন। তোর বুবুকে বোধহয় আমি খুব একটা ভালোবাসতাম না, তাই না রাগান্বিতা? রাগান্বিতা অবাক স্বরে বলল। এসব কি বলছো বাবা? তুমি তো আমাদের দুই ভাইয়ের থেকে বুবুকে সবচেয়ে বেশি ভালোবাসতে। বাসতাম তাই না? আচ্ছা, তোর বুবুটার মনে কি কোনো কষ্ট ছিল না রে রাগান্বিতা, যার জন্য এমন করে চলে গেল? রাগান্বিতার কষ্ট লাগলো, চোখে ভেসে উঠছে তার। রাগান্বিতা নিজেকে সামলালো, বলল। আমি সত্যি জানি না বাবা বুবু এমনটা কেন করলো। দীর্ঘশ্বাস ফেললেন রাগান্বিতার বাবা, বললেন। যাক বাদ দে, রাতে খেয়েছিস? তুমি না খেলে কি করে খাই বাবা? আচ্ছা, তোকে আর রেজওয়ানকে আজ আমি নিজ হাতে খাইয়ে দেবো, কেমন? ঠিক আছে বাবা। কিছুক্ষণের নীরবতা চলল দুজনের মাঝে। হঠাৎই রাগান্বিতা বলল। তোমায় কিছু বলার ছিল বাবা, হয়তো আগেই জানানো উচিত ছিল, কিন্তু সুযোগ আর পরিস্থিতির অভাবে বলা হয়নি। রাগান্বিতার বাবা মেয়ের দিকে তাকালেন, বললেন। কি কথা? রাগান্বিতা কিছুটা সময় নিয়ে বলল। আসলে হয়েছিল কি বাবা, কাল সন্ধ্যার দিকে আমি আনমনেই বুবুর কথা ভাবতে ভাবতে জঙ্গলের দিকে চলে যাই। তখনই ওই বটগাছটার নিচে একটা ছেলে বাঁশি বাজাতেছিল। তখন আমি এগিয়ে গিয়ে। এই বলে কালকের সব ঘটনা খুলে বলল রাগান্বিতা তার বাবাকে। রাগান্বিতার বাবাও মন দিয়ে সবটা শুনলেন, একটু গম্ভীর আওয়াজে বললেন। ছেলেটার নাম কি? দ্রুত জবাব রাগান্বিতার। ইমতিয়াজ বাবা, ইমতিয়াজ শিকদার। ভোরের ফুরফুরে আমেজ, নিম গাছের ডাল দিয়ে পুকুর পাড়ে বসে দাঁত মাজছিল ইমতিয়াজ। এমন সময় তার কাছে দৌড়ে আসলো ছোট্ট একটা পিচ্চি ছেলে, নাম মোকলেস। ও দৌড়ে এসে বলল। ইমতিয়াজ ভাই, আমেনেরে জমিদার সাহেব ওয়ালে তাগো বাড়ি যাইতেছে কইছে। মোকলেসের কথা শুনে ইমতিয়াজ মোটেও অবাক হয়নি। বোধহয় সে জানতো তাকে ডাকা হবে। ইমতিয়াজ কি ভেবে যেন এক রহস্যময়ী হাসি দিয়ে বলল। থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো জমিদার বাড়ি জুড়ে। বাড়ির উঠোনেই চেয়ার পেতে বসে আছে রাগান্বিতার বাবা মোতালেব তালুকদার। তার পাশেই ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে কাশেম ব্যাপারী। কাশেম হলো মোতালেবের অ্যাসিস্ট্যান্ট, সবসময় মোতালেব তালুকদারের সঙ্গে সঙ্গেই থাকে। কিছু জরুরি কাজের জন্য গত 2 দিনের ছুটি দিয়ে নিজের গ্রামে গিয়েছিল কাশেম, আজই এসেছে। রাগান্বিতা দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সদর দরজার সামনে। ইমতিয়াজ আসবে এখন। তার বাবা খবর পাঠিয়েছে ইমতিয়াজকে এখানে আসার জন্য বলা হয়েছে। রাগান্বিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই জমিদার বাড়ির পরিবেশটা কেমন যেন করে উঠল। গাছের পাতা নড়ল, ধুলো উড়ল হালকা। বাড়ির একদম সামনে থাকা কালো গেটটা খুলে বাড়ির ভেতর পা রাখলো ইমতিয়াজ। চোখের চশমাটা ঠিক করলো একবার। বাড়ির সামনেই বড় বড় অক্ষরে লেখা ছিল তালুকদার ভিলা। ইমতিয়াজ মনে মনে পড়েও ছিল একবার। ইমতিয়াজ ধীরে ধীরে এগিয়ে গেলে রাগান্বিতাদের বাড়ির ভেতরে। বেশি দূরে হাঁটা লাগলো না, তার আগেই চোখ পড়ল বাড়ির উঠানে বসে থাকা রাগান্বিতার বাবার দিকে। ইমতিয়াজ রাগান্বিতার বাবার সামনে গিয়েই হাত উঠিয়ে বলল। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। রাগান্বিতার বাবাও এক গম্ভীর আওয়াজে জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম, তুমি ইমতিয়াজ? সরল কণ্ঠে বলল ইমতিয়াজ। জি, আমি ইমতিয়াজ, ইমতিয়াজ শিকদার। আগে তো এই গ্রামে তোমায় কখনো দেখিনি। আসলে আমি শহরে থাকি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমায় নিয়ে শহরে গিয়েছিলেন। আমি শহরেই থাকি। কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি। একা? জি। কোথায় উঠেছো? ওই সামনের জায়গাটার নামটা ঠিক জানা হয়নি। তোমার বাবার নাম? নাম বললে হয়তো আপনি চিনবেন না, আপনার দাদা বা বাবা হয়তো চিনতেন। আমার বাবার নাম মোশাররফ শিকদার। মোতালেব তালুকদার সত্যি চিনলেন না, কিন্তু অবাক হলেন ইমতিয়াজের বলা তার দাদা আর বাবার চিনতে পারার কথাটা শুনে। খানিকটা অবাক হয়ে বলল রাগান্বিতার বাবা। আমার বাপ দাদা তোমার বাবাকে চিনে, এটা তুমি জানলে কি করে? বাবা বলেছে আপনার দাদার নাম মেহের আলী তালুকদার, তো আর আপনার বাবার নাম শোভান তালুকদার, তাই না? মোতালেব যেন না চাইতেই হতবম্ব হয়ে গেলেন ইমতিয়াজের কথা শুনে। তার দাদার নাম তো তারই ঠিকভাবে মনে নেই, অথচ এই ছেলে তার দাদার নাম গড়গড় করে বলে দিল।
মোতালেব তালুকদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে এগিয়ে গেলেন ইমতিয়াজের দিকে, বললেন, তুমি কে বলো তো? খানিকটা হাসলো ইমতিয়াজ, ফের জবাব দিল, এই মাত্রই তো বললাম আমি ইমতিয়াজ শিকদার। খানিকটা তাজ্জব বনে গেল মোতালেব তালুকদার, তবে নিজেকে সামলালেন, গম্ভীর আওয়াজে বললেন, পরশু তুমি সন্ধ্যার দিকে সামনের ওই জঙ্গলটায় গেছিলে। জি জমিদার সাহেব, বাঁশি বাজাচ্ছিলাম। সন্ধ্যার সময় কে বাঁশি বাজায়? এই কথাটা রাগান্বিতা মানে আপনার মেয়েও বলেছিল, আমিই বাজাই। নিজেকে কি খুব চালাক ভাবছো? একদমই না, ওই দিন মনটা খুব চাইছিল বাঁশি বাজাতে, তাই বাজিয়েছিলাম। মন চাইলেই অসময়ে জঙ্গলে গিয়ে বাঁশি বাজাবে? যদি তোমার মন মানুষ খুন করতে চায় তখন? ঝটপট জবাব ইমতিয়াজের। করে দিব। সঙ্গে সঙ্গে মোতালেব, কাশেম আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাগান্বিতা পুরো তাজ্জব বনে গেল। রাগান্বিতা তো বলেই ফেলল, ছেলেটা কি পাগল? রাগান্বিতার বাবা খুব অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ইমতিয়াজের মুখের দিকে, বলল, কি বললে তুমি? না মানে আজ পর্যন্ত এই জিনিসটা কখনো করতে ইচ্ছে হয়নি, ইচ্ছে হলে হয়তো করে দিতাম, তাই বললাম। আমায় আবার খুনি ভাববেন না কিন্তু জমিদার সাহেব। রাগান্বিতার বাবা কি বলবেন বুঝতে পারছে না। ছেলেটা তার সামনে খুন করার বিষয়টা নিয়ে এত ইজিলি কথা কি করে বলতে পারছে? ছেলেটা কি সহজ সরল বোকা টাইপের? রাগান্বিতার বাবা ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, তোমার মন চাইলে তুমি সত্যি মানুষ খুন করতে পারবে? আসলে হয়েছে কি জমিদার সাহেব, খুন বিষয়টা আমি কখনো সেইভাবে বড় করে দেখিনি, তাই কথাটা বলে ফেললাম। তবে মানুষ খুন করা এত সহজ নাকি? লাস্ট কথাটা রাগান্বিতার দিকে তাকিয়ে বলল ইমতিয়াজ। মেয়েটার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে দরজার সামনে, মনে হচ্ছে তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল। ইমতিয়াজ দৃষ্টি সরালো, বলল, আরও কি কিছু জানার আছে জমিদার সাহেব? তুমি কি করো? পড়াশোনা, তবে আমার নিজস্ব একটা ব্যবসা আছে। পড়াশোনার পাশাপাশি আমি সেই ব্যবসাটাও করি। কিসের ব্যবসা? তাঁতের। আচ্ছা, পরশু রাতে যে একটা ছেলের খুন হয়েছিল এ সম্পর্কে তুমি কিছু জানো? জানি, বলতে শুনেছি। আমি তো আর ছেলেটাকে চিনি না, কখনো দেখিনি, তবে শুনেছি খুন হয়েছিল নাকি। আর কিছু জিজ্ঞেস করলেন না মোতালেব তালুকদার, শুধু বললেন, ঠিক আছে, তুমি এবার যেতে পারো, আবার ডাকলে এসো। ঠিক আছে জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজ আর দাঁড়ালো না, দুপলক রাগান্বিতাকে দেখেই বেরিয়ে গেল। রাগান্বিতাও দেখল তা। ইমতিয়াজ যেতে সেও চলে গেল বাড়ির ভেতরে। অন্যদিকে রাগান্বিতার বাবা তাকিয়ে রইল ইমতিয়াজের যাওয়ার পানে। ছেলেটার কথাবার্তা ঠিক কেমন যেন ঠেটকো, তবে তার কারো কাছে তা প্রকাশ করলেন না। হঠাৎ যেন কি একটা মনে পড়ল, রাগান্বিতার বাবা হালকা উচ্চস্বরে বলে উঠলেন, ইমতিয়াজ দাঁড়াও। ইমতিয়াজ দাঁড়িয়ে পড়ল, কিছু একটা ভাবতে ভাবতে পেছন ঘুরল, খানিকটা ভ্রু কুঁচকে বলল, জি বলুন। কাশেমকে ডাকলো মোতালেব তালুকদার, বলল, পোলাডারে ভিতরে নিয়ে যা, কাশেম সঙ্গে রাগান্বিতাকে বলবি কিছু মিষ্টি আর পানি দিতে। তুই তো জানিস আমাদের পরিবারে একটা নিয়ম আছে, মেহমানদের খালি মুখে বিদায় দিতে নেই। ইমতিয়াজ শুধু শুনে গেল, জবাবে কিছু বলবে, কিন্তু রাগান্বিতার বাবা বলতে দিলেন না। কাশেম ইমতিয়াজকে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করল। ইমতিয়াজও আর বারণ করতে না পেরে চলল কাশেমের পিছু পিছু। তবে যাওয়ার আগে রাগান্বিতার বাবার দিকে তাকালো, খুব তার মনে হলো জমিদার সাহেব বোধহয় খুব ভালো মানুষ। ডাইনিং টেবিলের পাশেই ছিল একটা জানালা, জানালার পাশে বিশাল একটা গাছ, গাছটার উচ্চতা হয়তো দোতলার ছুঁই ছুঁই। ইমতিয়াজ চেয়ারে বসে আছে, তার সামনেই বাটিতে করে মিষ্টি আর পানি রাখা হয়েছিল। রাগান্বিতা মাত্রই তার সামনে এসব রেখে গেছে। ইমতিয়াজের মোটেও এসব খাওয়ার ইচ্ছে নেই। কাশেম বসে আছে ইমতিয়াজের সামনে, ইমতিয়াজ খাচ্ছে না বলে বলল, কি হলো, আপনি দেখি খাইতেছেন না কিছু? আমার আসলে মিষ্টিটা অতটা পছন্দ না। মিষ্টি পছন্দ না বলেই আমি রোজ নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজি। কাশেম যেন অবাক হলো ইমতিয়াজের কথা শুনে, বলল, আপনি হাসা কোন? তাইলে আপনি এখন মিষ্টি খাইবেন না? তুমি খেয়ে ফেলো। এই বলে সামনের গ্লাসটার পানি থেকে কিছুটা পানি খেলো ইমতিয়াজ, তারপর বলল, তারপর জমিদার সাহেব কিছু জিজ্ঞেস করলে বলবে আমি খেয়েছি। মিশা কথা কমু? মিথ্যা কথা কই, আমি তো খেলাম। কই খাইলেন? এই যে পান খেলাম। এবার তুমি ঝটপট মিষ্টিগুলো খেয়ে ফেলো তো।
কাশেমের মিষ্টি খুব পছন্দ, তাই আর লোভ সামলাতে না পেরে সব মিষ্টি ধপাধপ খেয়ে ফেলল। ইমতিয়াজ মিষ্টি হাসল এতে। হঠাৎ কাশেমের ডাক পড়ল। রাগান্বিতার বাবা তাকে ডাকছেন। কাশেমও দ্রুত পানি খেয়ে ছুট লাগালো বাহিরে। ইমতিয়াজ বসে রইল অল্প কিছুক্ষণ। জানালার বাহিরটা আর বাড়ির ভেতরটা আশপাশটায়ও একটু চোখ বুলালো। অতঃপর উঠে দাঁড়ালো ইমতিয়াজ। এবার তাকে যেতে হবে। ইমতিয়াজ তার গায়ের শার্টটা ঠিক করে চেয়ার ছেড়ে উঠে বসলো। কোন দিকে আর তাকিয়ে চলে যেতে লাগলো সে। সদর দরজা পর্যন্ত যেতেই রাগান্বিতার কণ্ঠ শোনা গেল। সে বলল, আপনি মিষ্টিগুলো খেলেন না কেন? ইমতিয়াজ দাঁড়িয়ে পড়ল। রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে বলল, তার কাজল কালো আখিতে আমি খুব মায়া দেখেছি। মিষ্টি তো পছন্দ নয়, তাই আমি ঠিকাতেই সন্তুষ্টতা উপভোগ করেছি। ইমতিয়াজ দাঁড়ালো না। রাগান্বিতা ইমতিয়াজের কথাটার অর্থ না বুঝতে পেরে বলল, মানে? ইমতিয়াজ কি আর এর মানে বলবে না তো, তাই যেতে যেতেই বলে গেল, সব কিছুর মানে যে খুঁজতে নেই কুমারী রাগান্বিতা। বুবু, রাগান্বিতা বুবু, উডো বুবু, তোমার নামে সিডি আইছে। বুবু উডো জলদি, ডাকপিয়ন ডাকতাছে। বুবু উডো হওয়ালে। পরপর কয়েকবার রাগান্বিতার কানের কাছে ঝুঁকে কথাগুলো বলছে লুবনা। রাগান্বিতাদের গ্রামের একটা বাচ্চা মেয়ে। রাগান্বিতাকে অনেকেই ভালোবাসে। কতক্ষণ আগে ইমতিয়াজ চলে যাওয়ার পর নিজের রুমে এসে বিছানায় শুয়ে ইমতিয়াজের বলে যাওয়া কথাটা ভাবতে ভাবতে কখন যে রাগান্বিতার চোখ লেগে গিয়েছিল তাই বুঝতে পারেনি। রাগান্বিতা নড়ে চড়ে উঠল। চোখ খুলে তাকাতেই সামনে লুবনাকে দেখে হতবম্ব হয়ে বলল, তুই এখানে? বুবু উডো, তোমার নামে সিডি আইছে, ডাকপিয়ন ডাকতাছে। চিঠি? আমি তোমাকে বাড়ি উঠান দিয়া যাইতেছিলাম, তখনই আইছে। আমারে কইলো তোমারে ডাইকা আনতে, তাই আইছি। বাড়িতে রেজওয়ান দাদাবাবুরে ছাড়া আর কাউরেই দেখি নাই। রাগান্বিতা উঠে বসলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আচ্ছা বুবু। বলেই লুবনা চলে গেল। আর রাগান্বিতাও বেশি না ভেবে দ্রুত উঠে চলল নিচে। আজকে ডাকপিয়ন হিসাবে অন্য আরেকজন এসেছে। গত 2 দিন যে লোকটা এসেছিল সে আজ আসেনি। একটা মাঝবয়সী ছেলে এসেছে। রাগান্বিতা খানিকটা বিচলিত মুখ নিয়ে এগিয়ে গেল ডাকপিয়নের সামনে। সে যেতেই রাগান্বিতার দিকে খামে ভরা চিঠিটা এগিয়ে দিয়ে শুদ্ধ ভাষায় বলল, ডাকপিয়ন, আপনার নামে চিঠি এসেছে। রাগান্বিতা কিছুক্ষণ ডাকপিয়নের দিকে তাকিয়ে থেকে চিঠিটা নিল। বলল, ধন্যবাদ। ডাকপিয়ন ছোট্ট একটা সই নিয়ে যেতে নিল। রাগান্বিতা তাকে ডাকলো। বলল, আচ্ছা শুনুন। ডাকপিয়ন দাঁড়িয়ে পড়ল। পেছন ঘুরে সাবলীল কণ্ঠে বলল, জি বলুন। চিঠিটা কোথা থেকে আসছে এই সম্পর্কে আপনি কিছু জানেন? ডাকপিয়ন খানিকটা চমকালো কথাটা শুনে। অবাক স্বরে বলল, না, আমি তো খালি ডাক বাক্স থেকে নিয়ে আসি আর ঠিকানা মাফিক পৌঁছে দেই। তবে একটা অবাক বিষয় কি জানেন, আপনার চিঠিটা কোথা থেকে আসে তার ঠিকানা এই চিঠিতে দেয়া নেই, শুধু আপনাদের এই বাড়িটার ঠিকানা দেওয়া ছিল। বিষয়টা সত্যি অবাকজনক। যাই হোক, আমার দেরি হচ্ছে, যেতে হবে তো আরও অনেক জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ আপনায়। ডাকপিয়ন আর কিছু না বলে চলে গেল। রাগান্বিতাও চিঠিটা হাতে নিয়ে ঢুকে গেল ভেতরে। কে যে দিচ্ছে চিঠিগুলো, এই গ্রামেরই নয় তো? আচ্ছা, ডাকপিয়ন মিথ্যে বলছে না তো? এমনও তো হতে পারে ঠিকানা দেয়া ছিল কিন্তু ডাকপিয়ন জানাতে চাইছে না। রাগান্বিতা তার মাথায় চাপড় মারল। কী সব ভাবছে? ডাকপিয়ন ঠিকানা বলতে চাইবে না কেন? অদ্ভুত। চিঠি পেয়ে পেয়ে মাথা পুরোপুরি বোধহয় গেছে রাগান্বিতার। রাগান্বিতা এসব ভাবতে ভাবতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই তাকে আবার ডাকতে এলো লুবনা। বলল, বুবু, নদীর ওই পারে যাইবা শাপলা তুলতে? রাগান্বিতা দাঁড়িয়ে পড়ল। বলল, ফোন? আমি যামু। তুমি আগের বার কইছিলা না শাপলা তুলতে গেলে তোমায় ডাকতে? রাগান্বিতা কতক্ষণ ভাবল। বলল, ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে বুবু। রাগান্বিতা চলে গেল ওপরে। রেজওয়ান নিজ রুমে ঘুমাচ্ছে। বাবা বারণ করেছে যতদিনে পুরোপুরি সুস্থ না হচ্ছে ততদিনে বাড়ির বাহিরে না যেতে। ঘড়িতে তখন প্রায় 11টা বাজে। রাগান্বিতার বাড়িতে একজন কাজের লোক আছে, ওর নাম মিলিতা।
বয়স ৪৯ ছাড়িয়েছে। রাগান্বিতা মাঝে মাঝে ওনাকে সুন্দরী দাদিমা বলে ডাকে। কিশোরী বয়সে মহিলাটি দেখতে খুব রূপবতী ছিলেন, এখনও গায়ের রং পুরো দুধের মতো ফর্সা। ছোটবেলা থেকেই রাগান্বিতা, কুহু আর রেজওয়ানকে উনিই বড় করেছেন, অত্যধিক ভালোবাসেন। তাই তো কুহুর মৃত্যুতে তিনি বড্ডই আঘাত পান। রাগান্বিতা চিঠিটা তার রুমে রেখে ছুটে যায় রন্ধনশালার দিকে, মানে রান্নাঘরে। দাদিমা তখন দুপুরের ভোজনের জন্য কাটাকাটি করছিলেন। বয়সটা বেশি হলেও দাদিমার হাতের রান্না এখনও দারুণ। রাগান্বিতা ওনায় কাজ করতে সবসময় হেল্প করে। রাগান্বিতা এগিয়ে গেল দাদিমার দিকে, ওনার গলা জড়িয়ে ধরে বলল, দাদিমা, আমার না খুব শাপলা খেতে ইচ্ছে করছে। রাগান্বিতার কাজে মুচকি হেসে বলল, লুবনার লাগে যাইবা, কিন্তু তোমার বাজান যদি আইয়া পড়ে? বাবা এখন আসবে না, তুমি তো জানো বাবা রোজ জোহরের আজানের কতক্ষণ আগে বাড়ি আসে, আমি তার আগে চলে আসব। গ্রামের মানু তো ভালা না, দুপুরবেলা তোমারে দেখলে কেউ দেখবে না, আমি তাহলে যাই। আমি মানা করলে তুমি হুনবা বুঝি? হাসে রাগান্বিতা। দাদিমার গালে একটা চুমু এঁকে বলে, তুমি মানা করবা বুঝি? দাদিমাও হেসে ফেলে। আজ অনেকদিন পর তিনি হাসলেন। রাগান্বিতা উঠে দাঁড়ালো, বলল, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। আর রেজওয়ান দাদা ভাইয়ের ঘুম ভাঙলে ওরে কিছু খেতে দিও। আচ্ছা, ওসব তোমার ভাবন লাগবো না। মুচকি হাসে রাগান্বিতা। অতঃপর হালকা একটু তৈরি হয়ে সে চলে যায় লুবনার সাথে, বাড়ির পেছন দিকের রাস্তা হয়ে জামতলা পেরিয়ে। বলতো মোকলেস, এই গ্রামের সবচেয়ে সুন্দরী নারীর নাম কি? বৈঠা হাতে নৌকা দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ কথাটা জিজ্ঞেস করলো মোকলেসকে। মোকলেস নৌকার একদম কর্নারে বসেই বলে উঠল, রাগান্বিতা আফা। ওনার একটা বোন ছিল না? হ, কুহা আপা, উনিও সুন্দর ছিল জানো ইমতিয়াজ ভাই। তাই বুঝি। চোখ দুইটা কি সুন্দর ছিল, খালি মায়া আর মায়া। ইমতিয়াজ হেসে ফেলে, বলে, মায়ার তুই কি বুঝিস রে? মোকলেস হাসে, বলে, গ্রামের হগলে কইতো তাই কইলাম। ইমতিয়াজ আবারও হাসে, মনে মনে আওড়ায়, রাগান্বিতার চেয়ে বেশি হয়। ওই মোকলেস যাবি? আচমকা লুবনার কণ্ঠটা কানে আসতেই সামনে তাকালো ইমতিয়াজ। তার যেন বিশ্বাস হলো না রাগান্বিতা এসেছে, তাও সাজহীনভাবে। রাগান্বিতাকে এর আগে যতবার দেখেছে ইমতিয়াজ, প্রতিবারই সাজসজ্জিতভাবে। সকালে যখন দেখেছিল তখনও সেজে গুজে ছিল, হাতে চুড়ি, গলায় কানে গহনা, চোখে কাজল, শাড়িটাও অন্যভাবে পরতো। কিন্তু এখন একটা লাল রঙা কাপড় পরেছে, তাও গ্রামীণ স্টাইলে, হাত গলা খালি, দোকানে ছোট দুটো কানের দুল, তবে কাজলটা আছে, আর লাল রঙা ঠোঁট, খোপা করা চুল। খারাপ লাগছে না খুব একটা, সাধারণের মাঝেও অসাধারণ লাগছে তাকে। এদিকে রাগান্বিতা দেখছে ইমতিয়াজকে। ছেলেটা রুঙ্গি আর ফতুয়া পরেছে, মাথায় গামছা বাঁধা, চোখে চশমা নেই, মাথা ভর্তি এলোমেলো চুল, হাতে বৈঠা, দেখতে পুরোই অন্যরকম লাগছে, আর খাঁটি মাঝি বলে মনে হচ্ছে। এদের ভাবনার মাঝে মোকলেস লুবনাকে উদ্দেশ্য করে বলল, তুই আবার কেমনে যাবি? ওই পারে যাবো শাপলা আনতে। ওরে বাবা, শক্ত হাপলা হাইনতে যাইবে, তোরে নিব না। এবার রাগান্বিতা বলল, নিবি না কেন? তাড়াতাড়ি নৌকা চালা, আমরা যাব। কণ্ঠটা যেন রাগান্বিতা আফার মতো লাগলো। মোকলেস এবার ভালো মতো রাগান্বিতার দিকে তাকালো, চোখ বড় বড় করে বলল, আফা, আপনিও যাইবেন? হ, এখন বেশি কথা না বলে দ্রুত চল। আচ্ছা, আহেন আফা। বলে নৌকা থেকে নামলো মোকলেস। ইমতিয়াজ নৌকার ওই মাথায় দাঁড়ানো। ইমতিয়াজ আর মোকলেস ওরা দুজন নৌকা নিয়ে ওদিকটায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল, তবে রাগান্বিতরা যে এই মুহূর্তে এখানে আসবে এটা সে ভাবেনি। ইমতিয়াজ রাগান্বিতাকেই দেখে গেল অনেকক্ষণ। মোকলেস নামতেই লুবনা আর রাগান্বিতা উঠে বসলো নৌকায়। নৌকার মাঝখানে বসলো দুজন। রাগান্বিতা প্রশ্ন করলো ইমতিয়াজকে, আপনি কি নৌকা চালাবেন এখন? ইমতিয়াজের হুঁশ ফিরল, বলল। রাগান্বিতা অবাক হয়ে বলল, কখনো চালিয়েছেন নৌকা? খুব স্বাভাবিকভাবে বলল ইমতিয়াজ। না তো, এই প্রথম। ইমতিয়াজের কথা শুনে হোঁচট খেল রাগান্বিতা, বলল, ডুবিয়ে মারতে চাইছেন নাকি?
আমি মরতে দেব না তো। এখানে মেরে দিলে লাশ পাওয়া যাবে কি? রাগান্বিতা হতভম্ব হয়ে বলল, কি? আপনি যেটা শুনেছেন সেটাই। আমায় মেরে ফেলবেন? আপনি চাইলে দিতেও পারি। আপনি কি পাগল? হতে পারি। তাজ্জব বনে যায় রাগান্বিতা। এ ছেলের সাথে নিশ্চয়ই কোনো ভূতটুত আছে, না হলে এসব কি বলে। রাগান্বিতার ভাবনার মাঝে হেসে ফেলে ইমতিয়াজ, জোরে চেঁচিয়ে বলে, ওই মোকলেস, তোর হলো? মোকলেস নৌকাটা ঠেলতে ঠেলতে বলল, এই তো দড়ি খুইলা দিচ্ছি ভাই, উডুম। উঠ তাড়াতাড়ি, নয়তো তোর রাগান্বিতা আফা ভাবছে তারে ডুবাইয়া মাইরা ফালামো। মোকলেস নৌকায় চড়ে বসলো, হালকা হেসে বলল। কি যে কন ভাই? ইমতিয়াজ নৌকা চালাতে চালাতে বলল, আমি বলি নাই তো তোর রাগান্বিতা আফা বলেছে। মোকলেস এবার তাকায় রাগান্বিতার দিকে, বলে, ভাই নাই আফা, ইমতিয়াজ ভাই অনেক ভালো নৌকা চালায়। কাইলগো তো আমায় নৌকায় কত জায়গায় ঘোরালো। মোকলেসের কথা শুনে রাগান্বিতা ইমতিয়াজের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, তার মানে আপনি আমায় মিথ্যে কথা বলেছেন? ইমতিয়াজ বৈঠা বাইতে বাইতে বলে, সুন্দরী নারীদের সাথে দু একটা মিথ্যে কথা বলাই যায়, এতে কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। রাগান্বিতা অবাক হয়ে বলে, ভালো কিসে? ওই যে তার ভয় মাখা মুখটা দেখা যায়, দেখতে কিন্তু দারুণ লাগে। আপনি কখনো দেখেছেন? দেখেননি, আমি জানি। রাগান্বিতা আর কিছু বলে না। এ ছেলে যে চরম বদমাশ তা সে ভালো মতোই বুঝতে পেরেছে। ঢেউয়ের স্রোতে ভাসছে নৌকা, বৈঠা হাতে নৌকা চালাচ্ছে ইমতিয়াজ, মাঝে বারংবার দেখছে রাগান্বিতাকে। মেয়েটাকে বড্ড বেশি যেন অন্যরকম লাগছে এখন। ইমতিয়াজ বৈঠা বাইতে বাইতে বলে উঠল, তা আজ হঠাৎ সাজবিহীন বাহিরে নামলেন? দেখে তো বোঝাই যাচ্ছে না আপনি জমিদার বাড়ির সেই রূপবতী ছোট কন্যা। রাগান্বিতা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন, ভালো লাগছে না বুঝি? না, সেটা নয়, একটু অন্যরকম লাগছে, তবে খারাপ লাগছে না। আপনারা তো সুন্দরী জমিদার কন্যা, আপনাদের খারাপ লাগতে পারে নাকি? খানিকটা বিরক্তি নিয়ে বলল রাগান্বিতা। কথায় কথায় রূপবতী বলবেন না তো, শুনতে ভালো লাগে না। ইমতিয়াজ হাসে, মুকলেসকে নিয়ে রাগান্বিতাকে উদ্দেশ্য করে বলে, ভালো মানুষের দাম রইল না রে মুকলেস, আজকাল সুন্দর জিনিসকেও সুন্দর বলা নিষিদ্ধ। রাগান্বিতা চোখ রাঙানো দৃষ্টিতে তাকালো ইমতিয়াজের দিকে, বলল, সুন্দর মানে ভয়ঙ্কর, এটা জানেন নিশ্চয়ই। ইমতিয়াজ এবার ভারী উচ্চস্বরে হাসলো, বলল, আপনি বড্ড হাসাতে পারেন রাগান্বিতা। সমস্যা নেই, একটা কথা জেনে রাখুন, এই ইমতিয়াজের ভয়ঙ্কর জিনিসের উপরই আকর্ষণ বেশি। আপনার সাথে কথায় পারা যাবে না। আপনি এত সুন্দর করে কথা বলেন যে উত্তর না দিয়েই পারি না। রাগান্বিতা চুপ হয়ে যায়, আর কিছু বলে না। এই ছেলেরা বড্ড বেশি বদমাশ। ইমতিয়াজ নদীর পানির দিকে তাকায়, ঢেউয়ের তালে তালে চলতে থাকে। এভাবে চলতে চলতে তারা এসে পৌঁছালো বিপুল সৌন্দর্যে ঘেরা এক শাপলার বিলে, যেখানে রয়েছে শুধু কারি কারি শাপলা। কি সুন্দর রং তাদের! রাগান্বিতা মুগ্ধ হলো এত সুন্দর সুন্দর শাপলা দেখে। ইমতিয়াজ নৌকা চালানো হালকা থামালো, বলল, হাতে শাপলা কুড়াবেন নাকি? রাগান্বিতা মুখে জলজল করা এক হাসি নিয়ে বলল, এটা তোলার জন্যই তো এতটা পথ বাবার থেকে দিলাম ফাঁকি। ইমতিয়াজ যেন এতক্ষণে বুঝলো রাগান্বিতা কেন তার সাজগোজ পাল্টে বেরিয়েছে। ইমতিয়াজ ডাটিসহ শুধু পাতাটা ছাড়িয়ে হাতে করে একটা সুন্দর লাল রঙের শাপলা তুলে আনলো, বৈঠা দিয়ে মোকলেসের হাতে। তারপর ফুলটার দিকে তাকিয়ে রাগান্বিতাকে উদ্দেশ্য করে বলল, একটু সাজবেন নাকি? রাগান্বিতা অবাক হলো, অবাক হয়েই বলল, সাজবো মানে? ইমতিয়াজ তার হাতের শাপলার নিচের অংশ মানে ডাটিটা মাছ বরাবর করে মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ করে দিল। খুব সুন্দর ডিজাইনের মতো করে ডাটিটার দুই অংশকে ভাগে ভাগ করলো, তবে পুরোপুরি ছিল না। রাগান্বিতা শুধু দেখতেই ছিল বিষয়টা, আর পেছনে লুবনা নিজের মতো করে শাপলা কুড়াতে লাগলো। ইমতিয়াজ শাপলার ডাটির অংশটুকু সুন্দর মতো সাজিয়ে শাপলার ফুলটাকে পুরোপুরি মেলে দিল। তারপর রাগান্বিতার গলায় মাপটা আন্দাজ মাফিক ডাটির দুই অংশটুকু গিট দিল। অতঃপর রাগান্বিতার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল, গলায় পরে নিন। রাগান্বিতা শুধু তাকিয়েই ছিল ইমতিয়াজের হাতের দিকে। শাপলার ফুলটা দিয়ে গলার অলংকার বানিয়েছে ইমতিয়াজ। রাগান্বিতার কোনো হেলদোল না দেখে
আবারও বলল ইমতিয়াজ। কি হলো ধরুন? রাগান্বিতা নিল। রাগান্বিতা ফুলটা নিতে ইমতিয়াজ বলল, এবার গলায় পরে নিন। রাগান্বিতা বিনা বাক্যে পড়ে নিল। ইমতিয়াজ যেন খুশি হলো এতে। ইমতিয়াজ চাইলে নিজ থেকে ওটা পরিয়ে দিতে পারত রাগান্বিতাকে, কিন্তু দিল না। অদ্ভুত একটা বিষয়, ফুলটা পুরোপুরি রাগান্বিতার গলার মাপ মতো হয়েছে। ইমতিয়াজ আশেপাশে তাকালো, পরপর ছোট ছোট দেখে আরও দুটো লাল টুকটুকে শাপলা নিল। সুন্দর মতো ফুল দুটোকে মেলে দিয়ে রাগান্বিতার দুই কানে পরে নিতে বলল। তার কানে থাকা ছোট ছোট অলংকারের সাথে গুজে দিয়েছে ফুল দুটো। এতে আরও বেশি মায়াবীময় যেন হয়ে উঠল রাগান্বিতার মুখখানা। দুই হাতেও পড়েছে শাপলা। ইমতিয়াজ এক মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রাগান্বিতার মুখের দিকে। খুবই স্বল্প আওয়াজে বলল, মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? ইমতিয়াজ আবারও আশেপাশে তাকালো, তবে এবার আর শাপলা তুলল না। শাপলার আশেপাশে কিনারায় থাকা ছোট ছোট কিছু ফুল তুলে সেগুলো মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে একটার ভেতর আরেকটা রেখে বানিয়ে ফেললো মাথায় দেওয়ার মতো একটা অলংকার। ইমতিয়াজ জিনিসটা রাগান্বিতার হাতে দিয়ে মুখে বলল না, ইশারায় মাথাটা দেখিয়ে পরে নিতে বলল। রাগান্বিতাও বিষয়টা বুঝতে পেরে নির্দ্বিধায় পরে নিল। এবার যেন পুরোপুরি পারফেক্ট লাগছে রাগান্বিতাকে। ইমতিয়াজ বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল রাগান্বিতার দিকে। লাল শাড়ি, গলায় লাল রঙের শাপলার হার, কানে শাপলার দুল, হাতে শাপলার ব্রেসলেট, মাথায় ছোট ছোট ফুলের মায়াবী আলিঙ্গনের ছড়াছড়ি, লাল রঙা ঠোঁট। ইস, বড্ড বেশি যেন সুন্দর লাগছে মেয়েটাকে। ইমতিয়াজ মনে মনে আওড়ালো, তোমার এই ভয়ঙ্কর রূপ কখন যেন আমায় মেরে দেয় রাগান্বিতা। মোকলেসের ডাক শোনা গেল। আকাশে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে। মোকলেস নৌকা চালাতে চালাতে বলল, ইমতিয়াজ ভাই, বৃষ্টি আইব মনে হয়, নৌকা কি ওই পারে নিয়ে যাবো? রাগান্বিতারও যেন হুঁশ ফিরল। সেও যেন এতক্ষণ কোনো ঘোরে আটকে ছিল। ইমতিয়াজের ধ্যান ভাঙল, এসব কি ভাবছিল সে। ইমতিয়াজ রাগান্বিতার থেকে চোখটা সরিয়ে ফেলল। আকাশ পানে তাকিয়ে খানিকটা চেঁচিয়ে মোকলেসকে উদ্দেশ্য করে বলল, বইটা আমার কাছে দে।